জবাব পাকিস্তানকে। দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক, কোন পথে আঘাত হানা হবে, আমরা অবশ্যই সেই বিষয়ে আপডেট আপনাদের সামনে রাখবো। তার পাশাপাশি জানিয়ে রাখি, পহেলগাঁও নৃশংস হামলায় নাটের গুরু সেই পাকিস্তান। মাস্টারমাইন্ড পাক সেনার প্রাক্তন কমান্ডো জঙ্গি হাশিম মুসা। বেলাগাম সন্ত্রাসের পরও কতটা বেয়াদব পাকিস্তান। পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদের ত্রিভুজ রাখবো আপনাদের সামনে, কিন্তু তার আগে বিষয়, পাক সেনা আইএসআই মদতেই জঙ্গি হানা, ভারতের সন্দেহে একেবারে শিলমোহর পড়ল। লস্করে তৈবার সদস্য পাক সেনার প্রাক্তন কমান্ডোই কাশ্মীরে যে হামলা চালিয়েছে, এমনটাই মনে করা হচ্ছে হাশিম মুসা। ভারতকে অশান্ত করার পাক চক্রান্ত পর্দা ফাঁস হয়ে গেল। ভারতীয় অফিসারের নাম বলে ফোন করে তথ্য নেওয়ার চেষ্টা করেছিল, আর সেই ছক বানচাল। নিশিকান্ত দুবের পর বিস্ফোরক জম্মু কাশ্মীরের প্রাক্তন ডিজিপি। একেবারে সেই বিষয় আপনাদের সামনে রাখবো, কিন্তু তার আগে শুরুতে মিশনে রেডি সেনা, এবার কি পাকিস্তানকে প্রত্যাঘাত, কোন অস্ত্রে? আমাদের সঙ্গে রয়েছেন দুই প্রতিনিধি, বিজেন্দ্র সিংহ এবং সুকান্ত মুখোপাধ্যায়। সেনার তৎপরতা যেমন একদিকে নজর করা যাচ্ছে, অন্যদিকে প্রধানমন্ত্রীর বাসভবনে জরুরি বৈঠক শুরু হয়েছে। জানাও আমাদের বিজেন্দ্র, কি আপডেট? দেখো পাপি, এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন লোক কল্যাণ মার্গে যে বৈঠক চলছে, সেখানে প্রধানমন্ত্রী এই বৈঠক ডেকেছেন এবং সেখানে রয়েছেন ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং, এনএসএ অজিত ডোভাল রয়েছেন, চিফ অফ ডিফেন্স স্টাফ রয়েছেন এবং 3 সেনার প্রধান রয়েছেন, অর্থাৎ এয়ারফোর্স, নেভি এবং আর্মির 3 সেনার প্রধান রয়েছেন। এবং এই বৈঠক প্রায় 15 থেকে 20 মিনিট হলো বৈঠকে স্টার্ট হয়েছে। এবং এই বৈঠকে বলা যেতে পারে যে শেষ যে প্রস্তুতিগুলো ভারতের তরফ থেকে রয়েছে সেসব নিয়ে আলোচনা হচ্ছে, কেন কি আগামীকাল 11টায় ক্যাবিনেট মিটিং রয়েছে, ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি রয়েছে, ক্যাবিনেট কমিটি অন পলিটিক্যাল অ্যাফেয়ার্সের মিটিং রয়েছে আগামীকাল সকাল 11টায় প্রধানমন্ত্রীর বাসভবনে। তার আগে এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ, কেন কি যে প্রস্তুতির কথা বারবার প্রধানমন্ত্রী বলছিলেন এবং প্রধানমন্ত্রী বিহারের জনসভা থেকে বলেছিলেন কি যারা এই দায়ী রয়েছে এটার জন্যে, তাদেরকে যে শাস্তি দেওয়া হবে তারা কল্পনাও করতে পারবেন না। মন কি বাতেও প্রধানমন্ত্রী এই কথা আবার বলেছিলেন। এবং সেটার পরেই কিন্তু দেখা যাচ্ছে দেশ জুড়ে একটা তো প্রস্তুতি চলছেই, তার সঙ্গে সঙ্গে যে শীর্ষ নেতৃত্ব রয়েছে দেশের, প্রধানমন্ত্রী নিজে মিটিং ডেকেছেন, যেখানে ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং রয়েছেন, 3 সেনার প্রধান রয়েছেন, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল রয়েছেন এবং চিফ অফ ডিফেন্স স্টাফ রয়েছেন। এই উচ্চ পর্যায়ের বৈঠকেই বলা যেতে পারে কি ফাইনাল কিন্তু যে রোড ম্যাপ, ফাইনাল যে স্ট্র্যাটেজি, সেটা এখন ফাইনাল হচ্ছে। এবং এরপরেই বলা যেতে পারে যেদিন ভারত ঠিক করবে সেদিন অ্যাকশন স্টার্ট হয়ে যাবে। কেন কি বারবারই আমরা দেখেছি যখনই জঙ্গি হানা হচ্ছে ভারতের মধ্যে, সেটাতে পাকিস্তানের মদত থাকে, সেটা 26/11 হোক বা যে 22 তারিখ যেটা আমরা বাইসারন ভ্যালিতে দেখলাম, সেখানে পাকিস্তান থেকে ট্রেন্ড করা পাকিস্তানের লোকগুলো আসছে এবং পাকিস্তান সন্ত্রাসবাদকে একটা পলিসি হিসাবে ইউজ করে। পাকিস্তানের মাটি বারবার ব্যবহার করা হচ্ছে ভারতের সন্ত্রাসবাদীদেরকে পাঠানোর জন্য, এবং পাকিস্তানকে কিন্তু শেষ শিক্ষা দেওয়ার জন্য পদক্ষেপ এখন ভারত সরকারের তরফ থেকে নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী শীর্ষস্তরে এই মিটিং ডেকেছেন, যেটা এই মুহূর্তে লোক কল্যাণ মার্গে চলছে। ডিফেন্স মিনিস্টার রয়েছেন এবং এটা মনে রাখতে হবে কি এর আগে কয়েকটা মিটিং হয়েছে, তারপরে কিন্তু এই মিটিং টপ লেভেলের মিটিংটা স্টার্ট হয়েছে, যেটা চলছে লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে। আগামীকাল ক্যাবিনেটের বৈঠক রয়েছে 11টায়, তারপরে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি রয়েছে, সেখানে বলা যেতে পারে ফাইনাল ক্লিয়ারেন্স হবে এবং তারপরে ডেট ঠিক হয়ে যাবে কিভাবে, কোন জায়গায় এবং কখন ফাইনাল অ্যাসল্ট স্টার্ট হবে। টেরোরিজমকে যারা এতদিন মদত দিয়েছে, টেরোরিজমকে যারা একটা পলিসি হিসাবে ব্যবহার করেছে ভারতের বিরুদ্ধে, সেটার কিন্তু জবাব এখন টেরোরিজমকে ব্যাকবোনকে ব্রেক করার জন্য কিন্তু এই সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে সরকারি স্তরে। এবং সেটা এখন সময়ের অপেক্ষা, কখন অ্যাকশন নেওয়া হবে, কিভাবে নেওয়া হবে, সেসবই শিলমোহর এখন পড়ছে। কেন কি বিভিন্ন রিপোর্টগুলো যেটা সরকারের কাছে রয়েছে, কিভাবে করা হবে, কখন করা হবে। কেন কি দেখো, যখন একটা অ্যাকশন নেবে ভারত, তার কিছুটা রিয়াকশনও হবে। তার আগে কিন্তু ভেবে রাখা হয়েছে কী কী পদক্ষেপ ভারতের কাছে রয়েছে, কী কী অপশন রয়েছে আমাদের কাছে, সেসব নিয়ে এই মুহূর্তে প্রধানমন্ত্রী বৈঠকে বসেছেন। একদমই যেমনটা তুমি বলছিলে বিজেন্দ্র, যে খবর দিচ্ছিলে, বোঝাই যাচ্ছে কতটা তৎপরতা। কিছুক্ষণ আগেই দিল্লিতে বৈঠকে বসেন কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা এবং সেই সঙ্গে স্বরাষ্ট্র সচিব ছিলেন, আর এখন একেবারে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বাসভবনে বৈঠক হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। কাশ্মীরের কুপওয়ারা থেকে দিল্লিতে পরপর বৈঠক, সেনার তৎপরতা এই মুহূর্তে কি দেখছো সুকান্ত?
দেখো একেবারে বাইসারান যে হত্যাকাণ্ড আজকে এক সপ্তাহ হলো, এই এক সপ্তাহের মধ্যে কি কি ডেভেলপমেন্ট হয়েছে সেখানে দেখা গেছে একাধিক জঙ্গি ঘাঁটি গোড়ানো হয়েছে, গুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া প্রচুর যারা সন্দেহভাজন, যারা জঙ্গিদেরকে লজিস্টিকলি সাপোর্ট করা হয়েছিল তাদেরকে আটক করা হয়েছে। এর পাশাপাশি আমরা আজকে সকাল থেকে যে তৎপরতা দেখলাম যে শ্রীনগরের 26টি জায়গায় একযোগে জম্মু কাশ্মীর পুলিশ সেখানে একযোগে তল্লাশি চালিয়েছে এবং তার পাশাপাশি বাইসারান ভ্যালিতে গতকালকে এনআইএর তরফে কিন্তু ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছে এবং আজকে দিল্লিতে যে বৈঠক হওয়ার কথা রয়েছে তার মাধ্যমে পাকিস্তানের উপর কূটনৈতিক একটা প্রেশার তো দেওয়াই হচ্ছে, তার পাশাপাশি যে তৎপরতা দেখা গেছে, আমরা কুপওয়ারার একাধিক সীমান্তবর্তী গ্রামে ঘুরে বেরিয়েছি, যার মধ্যে চৌকবাল রয়েছে, যেখান থেকে একেবারে পাক অধিকৃত কাশ্মীর কিন্তু 60 কিলোমিটার। সেই চৌকবাল এলাকাতে গিয়ে যেটা দেখা গেছে যে কার্যত এই দুই দেশের যে একটা সংঘাতপূর্ণ পরিস্থিতি, তার জেরে কিন্তু এই গ্রাম থেকে বেশিরভাগ মানুষই নিচে নেমে এসেছেন, অর্থাৎ সাবধান দূরত্বে তারা চলে গিয়েছেন। তার কারণ সেখানে আজকে সকালেও আমরা জানি যে একেবারে বারামুল্লা ডিস্ট্রিক্টের আকনোরে সেখানে কিন্তু পাকিস্তানের তরফে প্রথমে গুলি করা হয় একেবারে ভারতীয় সেনা ছাউনিকে উদ্দেশ্য করে এবং অবশ্যই ভারতের তরফে তার একটা প্রত্যাঘাত করা হয়। তো সব মিলিয়ে যেটা প্রস্তুতি এই মুহূর্তে রয়েছে, যেমন একদিকে উপত্যকা, পাহাড়, বিভিন্ন জায়গাতে চিরুনি তল্লাশি করা হচ্ছে একেবারে এই জঙ্গিদের খোঁজে, কারণ দুটো সম্ভাবনা রয়েছে। ঘটনার পর তারা পাক অধিকৃত কাশ্মীরে চলে গিয়েছে, নাহলে তারা কাশ্মীর বা উপত্যকাতেই রয়েছে কোথাও একটা। ফলত দুটো সম্ভাবনা খতিয়ে দেখে সেভাবেই সমস্ত কিছু কৌশল সাজানো হচ্ছে, সব জায়গাতে তল্লাশি চলছে। তার পাশাপাশি কিন্তু সীমান্তবর্তী যে সমস্ত গ্রাম রয়েছে, সীমান্ত যে জায়গা রয়েছে, প্রত্যেকটি জায়গাতে হাই অ্যালার্ট রয়েছে, যার মধ্যে চৌকবাল রয়েছে, যেখানে আমরা দেখতে পেলাম যে গিয়ে বেশিরভাগ গ্রামের যারা মানুষ রয়েছেন তারা নিচে নেমে এসেছেন। তার কারণ তাদের বক্তব্য 2019 সালে যখন একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই সময় পাকিস্তানের তরফ থেকে বা পিওকের তরফ থেকে বারবার সেলিং হয়েছিল, সেখান থেকে 3 জন বাসিন্দা মারা যান। ফলত সেখান থেকে তারা শিক্ষা নেন এবং সেখান থেকে তারা নেমে অনেকটা দূরে তারা অবস্থান করছেন এবং সেখানে চৌকবাল এলাকাতে যে সিআরপিএফ এর যে ক্যাম্প রয়েছে, ভারতীয় সেনাবাহিনীর যে ক্যাম্প, সেনা ছাউনি রয়েছে, রাষ্ট্রীয় রাইফেলস রয়েছে, প্রত্যেকটি জায়গাতে কিন্তু আমরা তৎপরতা দেখেছি। ফলত কোনো রকম ভাবে সীমান্তে যদি কোনো রকম উত্তেজনা দেখা দেয়, তারা কিন্তু একেবারে প্রস্তুত রয়েছে, যুদ্ধকালীন তৎপরতায় তারা কিন্তু একেবারে সতর্ক রয়েছেন। যুদ্ধকালীন তৎপরতায় সেনা প্রস্তুত এবং নজরদারি, টহলদারি, সমস্ত কিছু, চিরুনি তল্লাশি সবটা চলছে। বুঝতেই পারছেন প্রত্যাঘাতের পথে ভারত। এদিকে প্রধানমন্ত্রীর বাসভবনে জরুরি বৈঠক, আর এর পাশাপাশি আপনাদের সামনে রাখবো পাক সেনা আইএসআই মদতে পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং সেখানে যেভাবে পর্দা ফাঁস হলো পাকিস্তানের, সেই খবরই রাখবো এই মুহূর্তে আপনাদের সামনে। পাক সেনার প্রাক্তন কমান্ডো হামলাকারী জঙ্গি হাশিম মুসা, পাক সেনাবাহিনীতে আসিফ ফৌজি নামে এই হাশিম পরিচিত ছিল এবং একেবারে পাকিস্তানের স্পেশাল ফোর্স এসএসজির কমান্ডো ছিল এই হাশিম মুসা। পাক সেনা আইএসআই মদতেই জঙ্গি হানা, ভারতের যে সন্দেহ ছিল সেটাতে একেবারে শিলমোহর পড়ল বলাই যায়। লস্করে তৈবার সদস্য পাক সেনার প্রাক্তন কমান্ডোই কাশ্মীরে হামলা চালিয়েছিল। পাক অধিকৃত কাশ্মীরে সে প্রশিক্ষণ নেয় এবং তারপরে কাশ্মীরে পেহেলগাঁওতে হামলার ছক কষে সে মুম্বাই হামলার চক্রী কাসাবের মুখেও যেভাবে আমরা শুনেছিলাম পাক সেনার হাতে সে কিভাবে প্রশিক্ষণ নিয়েছিল তার স্বীকারোক্তি। আর এবার দেখুন একেবারে সেটা নিশ্চয় প্রকাশ, পেহেলগাঁও কাণ্ডেও পাক সেনার জড়িত থাকার চাঞ্চল্যকর তথ্য। একেবারে দুয়ে দুয়ে চার। আমি গদাধর বাবুর কাছে এখানেই আসবো। গদাধর বাবু, এই যে হাশিম মুসার নাম সামনে আসছে, যে কিনা এই যে পাক সেনা আইএসআই জঙ্গি, একেবারে সন্ত্রাসবাদের ত্রিভুজ, এটাকে তো নির্মূল করতেই হবে, কিন্তু এই হাশিম মুসার খবর সামনে আসার পর এ তো ভয়ঙ্কর। এই যে হাশিম মুসার যে খবরটা এখন পাচ্ছেন, এটা কিন্তু নতুন নয়। এটা আইএসআই এই যে গেম প্ল্যানটা তৈরি করেছে 1993 থেকে চলছে। এটা কাশ্মীরের সয়েলে এরা 1993 থেকেই চলছে। এই যে হাশিম মুসা যার কথা বলছেন, এ হচ্ছে স্পেশাল সার্ভিস গ্রুপ, যেটা খুব এলাইট গ্রুপ ইন পাকিস্তান, আর্মির যেটা এলাইট গ্রুপ, সেই এলাইট গ্রুপের মেম্বার। এবং এরা বেশিরভাগই ফরেন ট্রেন, বিভিন্ন জায়গার লোক এদের ট্রেনিং দেয় এবং খুব স্পেশালাইজড গ্রুপ ইন পাকিস্তান। এবং এই যে হাশিম মুসার যে আজকে যে আপনার এলইটিতে জয়েন করা এবং তাকে যে ইন্ডিয়াতে লঞ্চ করা এবং ইন্ডিয়ার যে অপারেশনে তাকে লঞ্চ করা, এটা কিন্তু আজকে পাকিস্তানের যে পাকিস্তান আর্মির যে ডাইরেক্ট ইনভলভমেন্ট ইন ইন্ডিয়া নিয়ে, এটা কিন্তু প্রথম নয়। আপনি যদি দেখেন যে IC-814 যখন হাইজ্যাকিং হয়েছিল, তখন ফার্স্ট সেক্রেটারি পাকিস্তান এম্বাসি, সেটা হচ্ছে আপনার চিমাম, কর্নেল আরশাদ চিমাম, উনি ডাইরেক্টলি ইনভলভ ছিলেন। এবং দুজন মেজর আশরফ এবং মেজর আমজাদ, দুজন বোম্বেতে এসেছিল, সেখান থেকে তারা প্ল্যান করে এবং এক্সিকিউট করে কাঠমান্ডু থেকে। এইগুলো কিন্তু এক্সপোজ হয়ে গেছে। পরে কিন্তু আরশাদ চিমাকে, যে ফার্স্ট সেক্রেটারি আইএসআইয়ের যে চিফ ছিল কাঠমান্ডু, তাকে কিন্তু পার্সোনাল নন কাটা করা হয় নেপাল থেকে।
সুতরাং এদের যে ইনভলভমেন্ট এটা কিন্তু প্রথম কিছু নয়। এদের এই যে পাকিস্তান আর্মি এবং পাকিস্তান আইএসআই, পাকিস্তান আর্মি, পাকিস্তান আইএসআই এবং তার সঙ্গে রয়েছে এই লোকাল যে মিলিটেন্ট, কাশ্মীরি যে সব মিলিটেন্ট গ্রুপ আছে তাদের সদস্যরা, এই তিনজন। এবং আপনি যদি দেখেন যে আপনি মুজফ্ফরাবাদ, কোটলি, আপনি মিরপুর, এই এরিয়া 5টা যে এরিয়া রয়েছে ক্যাম্প এরিয়া, এখানে মিনিমাম 42 ট্রেনিং ক্যাম্প রয়েছে, এখনও রয়েছে। এবং এখানে সমস্ত জায়গায় দেখবেন এক্স আর্মি ট্রেনিং দেয়, ট্রেনার হচ্ছে এক্স আর্মি পার্সন, পাকিস্তান এক্স আর্মি পার্সনের ট্রেনিং দেয় এদের। যদিও এরা বিভিন্ন তঞ্জিম অর্থাৎ বিভিন্ন অর্গানাইজেশন নামে চলে এরা, কিন্তু এদের কন্ট্রোলিং হচ্ছে প্রাক্তন প্রাক্কর্মী যারা আইএসআই পেরোলে থাকে। সুতরাং এই যে দেখছেন যে কোনো জায়গায় যখন ধরা পড়ে, আমাদের কলকাতাতেও এসব এজেন্ট ধরা পড়েছে, যারা ধরা পড়ে তারা বলেছে যে আমরা ওখানে এইভাবে ট্রেনিং নিচ্ছি, এই নিয়েছি, ট্রেনার কে আছে না আছে সমস্ত পাক আর্মি। সুতরাং পাক আর্মির মদত ছাড়া এটা হতে পারে না। এবং আর্মিকে কন্ট্রোল করে আইএসআই, যেহেতু আইএসআই ডাইরেক্টর জেনারেল আইএসআই, আমি বারবার বলছি এটা হচ্ছে স্টেট উইদিন দ্য স্টেট। পাকিস্তানের সব পাওয়ারফুল যদি কোনো অর্গানাইজেশন থাকে যেটা হচ্ছে ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স পাকিস্তান। এবার এরাই মেনলি পলিটিক্যাল এবং আর্মি পলিটিক্যাল সমস্ত কিছু কন্ট্রোল করে এরা। এবং এদের একমাত্র এম হচ্ছে ডিস্টেবিলাইজ ইন্ডিয়া, কাট ইন্ডিয়া ইন্টু 1000 পিসেস, এই যে ডিসমেম্বার ইন্ডিয়া ইন্টারন্যাশনালি, এইগুলো হচ্ছে 4টা অবজেক্টিভ এদের মধ্যে। এবং এরা এখন শুধু পাকিস্তান শুধু নিয়ে নয়, পাকিস্তান শুধু কাশ্মীর নিয়ে নয়, এখন ভারতবর্ষের 4 দিকে টেন্টাকেল ছড়িয়ে দিচ্ছে। আমাদেরকে বোম্বাই অ্যাটাক হয়েছে, আমাদের বিভিন্ন জায়গায় পার্লামেন্ট অ্যাটাক হয়েছে, সব জায়গায় যে অ্যাটাকগুলো হয়েছে সমস্ত কিন্তু পাক আর্মির আইএসআইয়ের মদতে হয়েছে এগুলো। কিন্তু এরা ইউজ করে এই যে এদের একটা সুবিধা আছে, এরা ইসলামিক কার্ড খেলে এবং ইসলামিক কার্ডের জন্য ভলেন্টিয়ার পায়, ভলেন্টিয়ার পাচ্ছে এরা কাশ্মীরের সয়েল থেকে। কাশ্মীরে এই যে মিলিটেন্ট কোর্ট দেখছেন এরা কিন্তু এরা ভলেন্টিয়ার করে এবং এই ইসলামিক কার্ড দিয়ে এরা কিন্তু ইন্ডিয়ার এগেস্টে টিরেট চালাচ্ছে একটা। এবং ইন্ডিয়া গভর্নমেন্ট এটা জানে। এবং এখন সবথেকে হচ্ছে আইএসআই এবং আইএসআইয়ের মদতপুষ্ট যেসব জঙ্গি সংগঠন এখন কাশ্মীরে অ্যাক্টিভ রয়েছে তাদেরকে নিষ্কাশ করা হচ্ছে সবথেকে বড় দায়িত্ব। একদম আপনি যে কথা বললেন সেটা ভয়ঙ্কর, মারাত্মক। অর্থাৎ সরাসরি সরকারের মদত না থাকলে, পাকিস্তানের মদত না থাকলে জঙ্গিদের, সন্ত্রাসবাদের এই বাড়ন্ত যেটার লক্ষ্যই হচ্ছে ভারতের সন্ত্রাস ছড়িয়ে দেওয়া এবং একেবারে নিশ্চিহ্ন করা, সম্ভবত একেবারে পাকিস্তানকে এই মুহূর্তে পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাত করা এই মুহূর্তে প্রয়োজন, যেটা গোটা দেশবাসী চাইছে। মিশনে রেডি সেনা, এবার কি পাকিস্তানকে প্রত্যাঘাত? পাকিস্তান নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কোন ভাষায় পাকিস্তানকে জবাব? জরুরি বৈঠকে রয়েছেন প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, এনএসএ, সিডিএস ও বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর বাসভবনে রাজনাথ সিং, অজিত ডোভাল, অনিল চৌহান। কিভাবে পাকিস্তানকে যোগ্য জবাব, একেবারে কঠিন জবাব দেয়া যায়, রোডম্যাপ তৈরিতে দিল্লিতে বৈঠক। দিল্লিতে বৈঠকে প্রধানমন্ত্রী, কাশ্মীরে সেনার মিশন 26, পহেলগাঁওয়ে 26 জন খুন, শ্রীনগরে 26 জায়গায় তল্লাশি, জঙ্গিদের খোঁজে ডোডার 13টি জায়গায় সেনাবাহিনী অভিযান চালাচ্ছে জঙ্গি যোগের খোঁজে। 63 জনের বাড়িতে জম্মু কাশ্মীর পুলিশ গিয়ে তল্লাশি চালায়। ফের হামলার আশঙ্কা, কাশ্মীরের 48টি টুরিস্ট স্পট বন্ধ করে দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগেই কেন্দ্রীয় বাহিনীদের নিয়ে বৈঠক স্বরাষ্ট্র সচিবের, তারপর এই মুহূর্তে প্রধানমন্ত্রীর বাসভবনে যে জরুরি বৈঠক চলছে। আমি এখানেই বিমলদার কাছে আসবো। বিমলদা, তার মধ্যে একেবারে পর্দা ফাঁস হয়ে গেল। বারবার যে কথা উঠে এসেছিল, যে সন্দেহ করা হচ্ছিল, তাতেই শিলমোহর পড়ল। গোটা এই হামলার পেছনে রয়েছে পাকিস্তান, সেনাবাহিনী, গোয়েন্দা, জঙ্গি, এই যে সন্ত্রাসবাদের ত্রিভুজ। এবার তো একেবারে মুতর জবাব দেওয়া দরকার পাকিস্তানকে। সে তো অবশ্যই, এবং জবাব দেওয়া শুরুও হয়ে গেছে। যেদিন প্রথম জলটা বন্ধ করা হলো, মনে রাখবে পাকিস্তানে 2টো জায়গাতে ফসল হয়, একটা পাঞ্জাব, একটা সিন্ধ। এবং পাকিস্তানের অর্থনীতি বিশেষত কৃষির ব্যাকবোন হচ্ছে এই 2টো জায়গা। একটা বছর যদি ওখানে ফসল শেষ হয়ে যায়, পাকিস্তানের ইকোনমি এমনিতে গেছে 12টা বেজে, $4 বিলিয়ন কম হাতে রয়েছে। এরপর গোটাটাই পাকিস্তানের অবস্থা কাহিল হয়ে যাবে। সুতরাং মানে যুদ্ধ যে শুরু হয়নি সে কথা আমি বলবো না। যুদ্ধ মানেই খালি দাঁড়িয়ে গুলি করা নয়, যুদ্ধের নানা পদ্ধতি রয়েছে। উই আর অলরেডি অ্যাট দ্য ওয়ার, এটা করে প্রথম কথা। দ্বিতীয় কথা,
এই পাকিস্তান সেনাবাহিনী যে বিভিন্ন ছদ্মবেশে আসে এটা নিয়ে তো নতুন কোনো কথা নয়। 1947-48-এ যখন কাশ্মীরের ওপর আক্রমণ হলো, বললো যে লোকাল ট্রাইবসম্যানরা গেছে, আসলে পাকিস্তান আর্মির যারা ইরেগুলার তারা চলে এসেছিল এবং সেখানে উড়ি আর এই সমস্ত সেক্টর দিয়ে ওরা ঢুকেছিল। ভারতের সেনাবাহিনী পরে ওদের তাড়িয়ে দেয় ওখানে, যদিও দুর্ভাগ্যবশত কিছু অংশ ওদের ইয়েতে থেকে গেছে। কথা হচ্ছে তারপরেই 1948-এ আইএসআই প্রতিষ্ঠিত হয় এবং ফ্রম দ্য ভেরি বিগিনিং এর লক্ষ্য হচ্ছে যেভাবে হোক ইন্ডিয়াকে ব্লিড করে যাওয়া। আর একটা উদাহরণ দিই, 1999 কার্গিল ওয়ার বলেছিল কার্গিল ওয়ার কাশ্মীরি মিলিটেন্টরা ঘটিয়েছে, আসলে পাক বাহিনীরাই করেছিল এবং মুশারফের প্রত্যক্ষ মদত ছিল, কারণ সে চাইছিল না যে অটল বিহারী বাজপেয়ীর যে লাহোর বাস যাত্রাটা কোনোভাবে সাকসেসফুল হয়ে যাক। ফলে একদিকে আইএসআই, অন্যদিকে পাক আর্মি এবং ওখানকার মোল্লাতন্ত্র, এই তিনটে যে ভয়ঙ্কর অ্যাক্সিস, এই অ্যাক্সিস কখনোই ত্রিভুজের কথা আপনি বলছেন, সন্ত্রাসবাদের ত্রিভুজ গত কয়েক দশক ধরে এই ত্রিভুজই বারবার রক্তাক্ত করছে ভারতকে। কিভাবে জবাব দেওয়া হবে, কোন পথে? আলোচনায় ফিরবে একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন।